অসুস্থতা তো ক্রনিক ডিজিজ একটা এই বয়সে সবারই থাকে, অনেকেরই থাকে। তার মধ্যে সেটা আবার অ্যাকিউট এক্সাজারেশন বলি আমরা, যে হঠাৎ করে ক্রনিকটা আবার অ্যাকিউট হয়ে যায়, এরকম বেড়ে যেতে পারে। সুতরাং এটা উনি জানেন, আর ওনার চিকিৎসক জানে, আর আল্লাহ জানেন যে আসলেই ওনার বেড়েছে কিনা। কিন্তু এটাও সত্য যে এই সময় উনি লন্ডনে গিয়ে শেখ হাসিনার সঙ্গে ফোনে কথা বলেছিলেন। এইরকম একটা আলোচনা সংবাদ মাধ্যমে আসলো, একজন সাংবাদিক ভার্চুয়াল মিডিয়ায় লেখার পরে এটা ব্যাপকভাবে আলোড়ন সৃষ্টি করলো এবং এটা নিয়ে সমালোচনা হতে থাকলো। এটাতে একটা মেন্টাল স্ট্রেসও তৈরি করে, ফলে এই মেন্টাল স্ট্রেসও তো তার অসুস্থতাটাকে বাড়িয়ে দিতে পারে। অথবা তিনি ফিল করেছেন যে এই অবস্থায় তার এটাকে আর এই সমালোচনাটা দীর্ঘায়িত হতে দেয়া উচিত হবে না, কিংবা সরকারের তরফ থেকেও আগে জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষা, সাংবিধানিক সংকট যাতে আরও ঘনীভূত না হয়, সেখান থেকে কিছুটা হলো রেহাই পাবার জন্য ওনাকে বিশেষ পরিস্থিতিতে মেনে নিতে হয়েছিল। এবং এই মেনে নেওয়ার মধ্যে এই সময়টুকুতে অন্তত তিনি গণঅভ্যুত্থানের পক্ষের শক্তির কারো ইচ্ছার বিরুদ্ধে, কোনো শক্তির বিরুদ্ধে গাদ্দারিটা করেন নাই। গাদ্দারি শব্দটাই বললাম, গাদ্দারিটা করেন নাই, যেটা আগে তিনি করতেন রাষ্ট্রপতি হওয়ার আগে কিংবা হওয়ার পরেও তার অনেক বক্তৃতায় গাদ্দারি মনোভাব ছিল। এই সময়টাই করেন নাই। ফলে এই সময়টুকুর জন্য বাংলাদেশের সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষা করে দেশকে এগিয়ে নেওয়ার জন্য এবং আরও নতুন সংকট তৈরি হওয়ার হাত থেকে রক্ষা করতে সহায়তার জন্য তাকে আমরা ধন্যবাদ জানাই। কিন্তু এখন এই পরিস্থিতি যখন হলো যে তিনি শেখ হাসিনার সঙ্গে কথা বলেছেন, সেটা সত্য মিথ্যা যাই হোক, এটা আলোচনায় আসার পরে তার উপর বাড়তি একটা চাপ প্রয়োগ করে চাপ তৈরি করেছে। তিনি কিন্তু ডিনাই করছেন, উনি বলছেন যে আমাকে কথা বলার জন্য লন্ডনে কেন যেতে হবে, দিল্লি, ঢাকা থেকে দিল্লি, তো ঢাকায় বসেই কথা বলা। না, ঢাকায় বসে বলা তো সহজ না, কারণ তার দেয়ালে দেয়ালে অন্যের কান পাতা, এটা উনি বুঝেন আর না বুঝেন এটা সত্য, চাইলেই তিনি পারতেন না। আর সেই জন্যই আমি বলেছি এটা তার মানে কি এর ভিতরে কোনো কনস্পিরেসি থিওরি আছে? থাকতে পারে। এটা সত্য বা মিথ্যা সেটা জানি না, সত্য মিথ্যা যাই হোক, যেহেতু এমন একটা আলোচনা উঠেছে, এটা তার জন্য বাড়তি চাপ তৈরি করেছে। পাশাপাশি তার প্রতি সরকার বা বিভিন্ন রাজনৈতিক শক্তি যারা তাকে এত কিছুর পরও মেনে নিয়েছিল গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে, তাদের আস্থার সংকটটাকে বাড়িয়েছে। ফলে এই দুয়ে দুয়ে চার মিলে তাকে সময় চলে যাওয়া ছাড়া উপায় ছিল না। এখন সেটা অসুস্থতা বাড়ার জন্য হোক বা না বাড়ার জন্যই হোক। এইবার আসেন যে তার বিচার বা বিভিন্ন বিষয় নিয়ে যে প্রশ্ন তোলা হয়েছে এবং সেইখানে সাংবিধানিক একটা দোহাই তিনি সামনে এনেছেন। আজকে কিছু সংবিধান বিশেষজ্ঞ বা আইনজীবীর ব্যাখ্যা বিভিন্ন সংবাদ মাধ্যমে পড়ছিলাম এবং তারা মত দিয়েছেন যে 51 1 2 3 সংবিধানের যেই ধারা রাষ্ট্রপতিকে রক্ষা কবচ হিসেবে কাজ করে, এটা শুধুমাত্র রাষ্ট্রপতি পদে থাকাকালীন, মানে চেয়ার যখন তিনি হোল্ড করবেন, এইখান থেকে চলে আসার পরে তার বিরুদ্ধে যে কোনো ফৌজদারি বা যে কোনো আইনানুগ ব্যবস্থা তিনি অপরাধ করলে নেওয়া যাবে। এখন তার এখানে পর্ব তো 3টা। একটা পর্ব হচ্ছে তিনি রাষ্ট্রপতি হওয়ার আগে একজন অখ্যাত দুদকের এক উকিল, এক চুপ্পু, শাহাবুদ্দিন নামটা তখন আমরা জানতাম না, কিন্তু আমরা চুপ্পু নামেই জানতাম। একজন চুপ্পু আছে, ঠাট্টা মশকরা করতাম যখন খালেদা জিয়ার বিরুদ্ধে ওই বিভিন্ন বিষয়ে মন গড়া অভিযোগ নিয়ে দাঁড়াতেন। উনি তখন কমিশনার ছিলেন দুদকের। সেই অবস্থায় তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ছিল, আওয়ামী লীগ সরকারের সময় তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ছিল। সেই লোকটি, শেখ হাসিনার মন জয় করা কি এত সহজ? তাহলে তিনি শেখ হাসিনার মন পেলেন কি করে? নিশ্চয়ই এমন কিছু করেছিলেন, এমন কোনো অনৈতিক পথ তিনি অবলম্বন করেছেন যা দ্বারা শেখ হাসিনার মন জয় করেছেন। শুধুমাত্র শেখ হাসিনার মন জয় করে রাষ্ট্রপতি হবার জন্য কি কি করতে হয়েছে, ওইটার উদ্ঘাটন হলেই আমার ধারণা তাকে বিচারের আওতায় আনা কেউ ঠেকাতে পারবে না। দ্বিতীয় পর্ব যেটা, সেটা হলো তিনি রাষ্ট্রপতি হলেন, হওয়ার পরে ওই ফ্যাসিবাদের সময়ে এই যে 24-এর নির্বাচন এবং তার পরবর্তী এই বিভিন্ন সময়ে তার যে বক্তব্য, তার যে কথা কাজ, সেটা একটু ঔদ্ধত্যপূর্ণ ছিল। এবং বেগম খালেদা জিয়ার প্রতি তিনি আইনজীবী থাকতে দুদকের প্রতিনিধি হিসেবে যে অন্যায়টা করেছিলেন, তিনি রাষ্ট্রপতি হওয়ার পরও তার বক্তব্য, কথা বা অন্যদের দ্বারা যে খালেদা জিয়ার উপর যে অন্যায়টা হচ্ছিল, তাতে তিনি কোনো রহম করেন নাই, তার কোনো কথায় আমরা কোনো রহম পাই নাই। সুতরাং এইটা দ্বিতীয় পর্ব। তৃতীয় পর্ব হচ্ছে
তিনি রাষ্ট্রপতি হওয়ার পর এই জুলাই গোল্ডেন অভ্যুত্থান পরবর্তী সময়ে একদিকে আমাদের গণঅভ্যুত্থানের পক্ষের শক্তির সঙ্গে তিনি ম্যাচ করে গিয়ে সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষায় সহযোগিতা করেছে, এটা আমাদের জন্য যেমন ভালো, এর মাধ্যমে তার নিয়োগদাতা যাদের মাধ্যমে অন্যায় প্রক্রিয়ায় অন্যায়ভাবে মন জয় করে তিনি নিয়োগ পেয়েছেন তাদের সঙ্গে তিনি অবিশ্বাসী আচরণ করেছেন, ফলে তিনি আপাদমস্তক একজন অবিশ্বাসী মানুষ। হি ইজ নট এ ট্রাস্টওয়ার্দি পারসন।